তখন শ্রীলঙ্কা বেড়া দেখেছি, তখন কি করে চোখে পাওয়ার কাজ দেখা যায়, সেজন্য আমরা ঘুরে ঘুরে আবার সেগুলো দেখলাম, বলে গেলাম, পালে ঘেরেতে গেলাম, সেগুলো দেখার কি। আমেরিকায় যখন গেছি তখন আমার ফ্র্যাঙ্ক লয়েড রাইটিং, পলি ওয়াকার এবং আরো কিছু কাজ দেখার জন্য চেষ্টা করেছি। এরকম দুই কানের কাজ তো আমরা অনেকটাই দেখি, প্লাস ফিল্মটা ছিলেন বলা আর্কিটেক্ট। তো এই এই দিক থেকে আর্কিটেকচারের প্রতিও আমার একটা আকর্ষণ আছে। তো যখন এই বিষয়ে কথা বলতে যাই তখন আমার প্রথম একটা কথা দিয়ে শুরু করতে চাই, সেটা হলো আমি একটা স্কুল চালাই, অনেকের হতে জানা আছে। তো আমি প্রায় সব ক্লাসরুমেই যাই আর কি, মাঝে মাঝে, এখন আর যাই না, এখন বয়স হচ্ছে আমার। তো আমি হয়তো বাংলাদেশে একমাত্র ব্যক্তি যে প্রি প্রাইমারি থেকে এমএ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসরুম টিচিং করছে, কোনো তাৎপর্য নেই। এমএ তো করি, আবার একদম প্রি প্রাইমারি করতে। তো এরকম একটা ক্লাস করে গেছি আমি। তো আমাদের আলোচনা হচ্ছে এই যে বসত বাড়ি, মানুষের বসতি টসতি নিয়ে। মানে আমি পড়াতে বলতে একটা পাশে একটা গাছ ছিল, চাঁপা গাছ, সেখানে একটা পাখি এসে বসেছে। তো তার সে বাসা তৈরি করেছে ডিম পাড়ে। এখন এটা একটা বাসা, তো ও একটা বাসা করেছে, কিন্তু ও তো বাসাটা সাময়িক ভাবে করেছে, স্থায়ীভাবে বাসা থাকে না। তো মানুষ এই যে বাসা বাড়িটা তৈরি করে, এটা ঠিক করে কি এই নিয়ে পরে বাচ্চারা অনেক ডিবেট করলো, তর্ক হলো, ওদের মতে বের হয় না। ফাইনালি কিন্তু মেজরিটি যেটা সিদ্ধান্ত দিল সেটা হচ্ছে মানুষ আসলে আউটডোর প্রাণী, ভুল করে বাড়িতে ফলে এইটা কিন্তু আমি মনে করি যে আর্কিটেকচার যে মানুষ আসলে প্রকৃতির সাথে এবং ওপেননেস এর সাথে, ক্লোজনেস এর সাথে না, আবদ্ধতার সাথে নয়, মুক্তির সাথে সম্পর্কটা বেশি চায়। তো এইটা কিন্তু একটা বেসিক প্রিন্সিপাল। এবং রবীন্দ্রনাথের গানে তো আমরা করি আমার মুক্তি আলোয়, আমার মুক্তি দুলায় দুলায় ইত্যাদি, মানে মহাকাশে মহাবিশ্বে মহামহারোমাঞ্চে আমি ভ্রমি একাকি ইত্যাদি। সে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে ধারণ করতে চায়, কিন্তু আমরা কেবলই ঘরের মধ্যে ঢুকে যাচ্ছি। এখন আমরা হয়ে যাচ্ছি একেবারে শুধু ডোমেস্টিকেটেড না, মানে গৃহপালিত জীব, গৃহে আবদ্ধ জীব, যে কারণে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে, ইনজেকশন নিতে হচ্ছে, নানা রকম ব্যথা বেদনা শুরু হয়েছে। তো যাই হোক, তো এই যে ঘরের মধ্যে বন্দী হয়ে যাওয়া, এইটা কিন্তু শিশুদের মানে একেবারে কাম্য না, ওদের অনিচ্ছায় এটা দিচ্ছে। তো আরেকটা বিষয় আমাকে খুব স্ট্রাইক করেছিল, যখন প্রথম আমি আমাদের এক বন্ধু, আমরা তখন পাস করে বেরিয়ে এসেছি, এটা 73 কথা। আমাদের এক বন্ধু একটা 5 তলা বাড়ি চিড়ে কোথায় ভাড়া নিয়েছে এই শাসন রোডে। তো সেখানে ওঠার পরে আমি হঠাৎ দেখলাম যারে এই বড় বড় লিচু গাছ, আম গাছ, সব নিচে, আমি তার উপরে। এই যে পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যে একটা বড় গাছকে বৃক্ষ বলি, একটা মহিরুহ বলি, তার মানে গেটে আমি এইভাবে দেখি। কিন্তু এখন তো একটা বাচ্চাও ছোটবেলা থেকে অভ্যস্ত হচ্ছে একটা গাছকে উপর থেকে দেখে। এটা আমি ওর অনেকের সঙ্গে শেয়ার করেছি যে এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি করে কিনা, কারণ হাজার হাজার বছর ধরে মানুষ তো এইভাবে অভ্যস্ত হয়েছে এবং গাছপালাকে সে এই পার্সপেক্টিভে দেখতে অভ্যস্ত হয়েছে। সেখানে আমি যে তার দৃষ্টিভঙ্গিটা পাল্টে দিলাম জোর করে, সেটাতে এই যে আমরা প্রকৃতিকে উপেক্ষা করছি বা
নগণ্যায়ন করছি, নগণ্য হিসেবে ভাবছি, এইটার একটা ভেতরে কি এই জিনিসটা ঘটছে যে আমি তার মহত্ব, তার বৃহত্ব, এইটা আমি বুঝতে পারি না। নন্দলাল বসু ছবি আঁকতেন, শেখাতেন শান্তিনিকেতনে, রবীন্দ্রনাথ তাকে নিয়ে এসেছিলেন। তো তিনি বলছেন যে উনি যখন গাছ আঁকেন, বড় গাছ, তখন তার সাধারণত আমরা কি করি, আমরা উপর থেকে লাইনটা টানি, উনি কিন্তু নিচের থেকে লাইনটা টানেন। বললেন যে এটাতে একটা গাছের যে আপওয়ার্ড থ্রাস্ট, ঊর্ধ্বমুখী উত্থান, সেই শক্তিটার প্রকাশ পায়। তো গাছ যে একটা শক্তি, এই শক্তির প্রকাশটা আমি করেছি। এখন আমাদের কাছে গাছের শক্তিটা ধরা দেয় না, তাকে আমি খুবই একটা ইনসিগনিফিক্যান্ট একটা জিনিস হিসেবে দেখি, আমি তার উপরে থাকি। তো এই যে কতগুলো ঘটনা ঘটে যাচ্ছে আধুনিক কালে, এইটা পশ্চিমে আমি অনেকবার গেছি। ওদের দেশে একটা বড় সুবিধা হচ্ছে যে ওদের প্রচুর পার্ক থাকে। এই ধরো লন্ডন শহরে অনেকগুলো পার্ক, বা যে কোনো ছোট শহরেও যায়, এখন আমার মেয়েকে মিউজিক থাকে ওখানে পিএইচডি করছে, তো ওখানেও কিন্তু প্রচুর ওপেন স্পেস, প্রচুর খোলা জায়গা, পার্ক ইত্যাদি। তো ফলে গাছের সঙ্গে ওদের সূক্ষ্মটা হয় কিন্তু সেখানে। বাড়িতে থাকতে যায়, থাকে, বাড়িতে হচ্ছে থাকার জায়গা, কিন্তু তার জীবনের জায়গা না। তো সেখানে একটা জিনিস ভাবা দরকার, যে বলা হয়ে থাকে যে একটা বাঘের জন্য 5 কিলোমিটার হ্যাবিটেট দরকার। একটা বাঘকে সার্ভাইভ করতে হলে তার 5 কিলোমিটার স্কোয়ার কিলোমিটারের হ্যাবিটেট দরকার, 5 বর্গ কিলোমিটার। তো তখন আমি ভাবি যাচ্ছে আমাদের শৈশবে আমরা তো প্রায় 2টা পাড়া, কাজের দড়ির রাস্তার এই পাড়ের পাড়া এবং কাজের দড়ির রাস্তার উত্তর পাড়ের পাড়া, দক্ষিণ এবং উত্তর 2 পাড়া মানে দৌড়াদৌড়ি করে আমাদের শৈশব কেটেছে। এবং আমরা জানতাম কোন গাছে পেয়ারাটা কিরকম, কোন গাছের তলায় এখন মার্বেল খেলা জমবে, লাফিং খেলা জমবে, এবং কারা কারা আসবে, কে ফুটবল ভালো খেলে, এই সবটা আমাদের জানা। এবং এই 2 পাড়া মিলে যে বাচ্চা কাচ্চা আমরা আছি, আমরা সবাই মিলেই কিন্তু একটা বসতি আমাদের। এই যে লিঙ্কিং করা, আমরা তখন আইসোলেট করছি। মানে আমি যখন একটা মাল্টি স্টোরি ফ্ল্যাটে থাকি, তখন আমার ঘরটা যখন বন্ধ করি, তখন আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলাম। এবং এটা একটা সাইকোলজিক্যালি যেটা হচ্ছে, সেটা হলো যে ও হচ্ছে অপর। আমরা একটা স্মল ফ্যামিলি, আর বাকি যারা আছে ওরা হচ্ছে আদার্স। ওদের সঙ্গে হতেও পারে, নাও হতে পারে, বাট আই ডোন্ট কেয়ার, এটা হওয়া না হওয়া নেই। এই যে একটা, এবং অন্যান্য কিছু মানে ফ্যাসিলিটিস নিয়ে, এই যে আমাদের হোম থিয়েটার বলি, বা এখন তো অনেক সহজ হয়ে গেছে যে বসে সিনেমা দেখা, একটা কিছু করা, এইটা নিয়ে জীবন কাটিয়ে দিচ্ছে। বাড়ির মহিলারা জি টিভি এখনকার যেমন সিরিয়াল দেখতে থাকে, তাদের বুয়ারা সেটার মধ্যে থাকে। আমরা এখন দেখলাম যে আমরা তো মাঝে মাঝে বাইরে চলে যাই, মানে ধরো এইবার প্রায় 15 দিন মালয়েশিয়া ঘুরতে গেলাম, গত বছর ইংল্যান্ডে গেছিলাম প্রায় 1 মাসের মতো। আমাদের কারো মেয়ে আছে, ওকে রেখে যাই আমরা বাড়িতে, সব দিয়ে ওর কোনো আপত্তি নেই। কারণ হচ্ছে আমি দেখলাম যে ও সকাল থেকে প্রায় সিরিয়ালে চলতে থাকে, স্কুলে 1/2 ঘন্টা পর পর নতুন মতন আসে, বলে ও জীবনটা পরিপূর্ণ ভাবে কেটে যাচ্ছে। এখন she has come from a মানে নেচার বাউন্ড এরিয়া, অনেক বাস নেচারের মতো জায়গা থেকে এসছে। তারা হচ্ছে তোমার শেরপুর জেলার, যেখানে একটু পাহাড় টাহাড় আছে, কারো পাহাড় ইত্যাদি।
কারণ আমি এটা বুঝতে পারি যে আমি অনেক সময় খেয়াল করি যে ধরো সকালবেলা আমি একটু আর্লি উঠি, আমার স্ত্রী একটু পরে উঠে। তো ওর কাজ হচ্ছে আমি উঠে বাথরুম ছাড়তে ছাড়তে ও এক কাপ চা বানিয়ে রাখবে, বিস্কিটের একটা টিন রাখবে। আমি অনেক সময় একটু সন্তর্পণে হাঁটি যে ওদের না বলছে আমি উঠেছি, ধরতে পারে কিনা। তো ও হচ্ছে তার বিড়ালির চেয়েও সজাগ কাজ, মানে একটুখানি কি করে এই পর্যন্ত আমি পারি না উঠে মাটিয়ে দিতে। ও আমি বাথরুম থেকে আস্তে আস্তে দেখি যে চায়ের কাপটা টেবিলের উপর আছে। তো মানে তার ওই ইয়েটা ইনস্টিংটা ঠিক আছে, কিন্তু তার মেন্টাল মেকআপটা টোটালি ডিফারেন্ট হয়ে গেছে, তার নেচারের কোন প্রয়োজন নেই। আমি অনেক সময় বলি যে তুমি একটু বাজারে যাও, ওটা তো অত আগ্রহ নেই, বাধ্য হলে যায় কিন্তু আগ্রহ বাইরে যাওয়া, খালি ও খ্রিস্টান চার্চে যায় আর কি। তো এটা বলছি যে মানুষ কেমন করে চেঞ্জ হচ্ছে এখন। শিশুরা এই যে ধরো শিশুদের এবং কিশোরদের বিশেষভাবে ভায়োলেন্সের দিকে যাচ্ছে, কিশোর গ্যাং হচ্ছে, এগুলো নিয়ে আমরা অনেক বেশি ভোগান্তিতে আছি। এটা কিন্তু একটা বড় কারণ হচ্ছে বাসাটা। ও তো একটা টোটালি বন্দি জীবন যাপন করে। বাসাটা একটা খাঁচা, স্কুল একটা কারাগার, আর কোচিং সেন্টার হচ্ছে একটা কন্ডেম সেল। ফাঁসিতে যাওয়ার আগে কোচিং সেন্টারটা ফাঁসিতে যাওয়ার আগের জায়গাটা। আর বাকি যেটা সময় থাকে সে রিক্সা করে যাচ্ছে, সেটা তো কনফাইনমেন্ট, বা যদি গাড়িতে যায় সেটাও একটা কনফাইনমেন্ট। তার মুক্তি কোথায়? তো এই যে একটা হিউম্যান বিইং এর প্রধান এটা হচ্ছে তার সঙ্গে বাইরের জন্য সম্পর্ক। রবীন্দ্রনাথ বলেছিলেন, তার একটা লেখায় আছে যে আসলে 7 বছর বয়স পর্যন্ত এই লজ্জা এবং পোশাক এগুলো নিয়ে চিন্তা করার দরকার। তার মাটিতে ধুলাবালিতে খেলা করার অধিকারটা তাকে দিতে হবে, কারণ সে আসলে প্রকৃতিরই অংশ। আমি বলছি বাপরে বাবা, এখন 7টাতে তো তবে কি অবস্থা দেশের। কিন্তু মানে লার্জলি আমাদের জীবনের একটা বড় অংশ প্রকৃতির সঙ্গে থাকার কথা ছিল, এবং আমরা একটা বাউন্টিফুল নেচারের দেশে আছি, প্রাচুর্যময় প্রকৃতির দেশে। কিন্তু আমরা সেখান থেকে নিজেদেরকে বঞ্চিত করতে ভালোবাসি। যে যত বেশি টাকা পয়সার মালিক সে তত বেশি ঘরকে আবদ্ধ করে। মানে এখন অনেক রকম কাজ করে, প্যানেলিং করছে, জমি করছে, এটাকে খুব ক্লোজ করছে, আর্টিফিশিয়াল লাইটে থাকছে, আর্টিফিশিয়াল টেম্পারেচারে থাকছে। ফলে এইটা করতে গিয়ে তার জীবনে এই যে মানে স্বাভাবিকতা, একটা মানুষ কিভাবে স্বাভাবিক জীবন যাপন করবে। স্বাভাবিক জীবন মনে হচ্ছে, যেমন আমার স্কুলে ভর্তি হতে আসলে আমি গার্জিয়ানদের বলি, দেখেন এখানে তো বাচ্চারা খেলাধুলা করবে, অনেক সময় মারামারিও করতে পারে একটু, আর আমরা তাদেরকে কাটার দিই, কাঁচি দিই, একটু যখন বড় হবে তো একটু হাত কাটতে পারে, এবং পড়ে গিয়ে চলে যাবে, জামা ময়লা হবে, এগুলো কিন্তু আপনাদের মেনে নিতে হবে। তো প্রথম খুব উৎসাহ দেখায়, তারপরে কিন্তু মানাতে বেশ কঠিন আছে একটু। মানে তারা সব একটা বড় ইস্যু হয়ে গেছে এই তথাকথিত নিরাপত্তা। একটা নিরাপত্তা তো ডেফিনেটলি লাগবে, কিন্তু নিরাপত্তার বাড়াবাড়ি তো দরকার নেই। মানে আমরা কিছু বাড়াবাড়ি, তো প্রথম যখন আমরা এরকম 2-3 তলা করেছি স্কুলে, তখন এক অভিভাবক এসে বললেন যে আপনারা একটা কাজ করেন, এখানে ওরাটা নেটিং করে দেন। আমি কেন? না, হঠাৎ অ্যাক্সিডেন্ট হবে। তাই বলে শোনেন, বাচ্চারা শিশুরা আত্মহত্যা করে না, আর শিশুদের মতো সাবধানী প্রাণী আপনি দেখবেন। তো একবার একটা ডিসির ওয়াইফ এসেছিলেন,
আমি শুনতে পাচ্ছি, মানে ডিসি আমাকে ফোন করেছে যে আমাদের বাচ্চাকে এখানে দিল। তো হ্যাঁ পাঠান। তো ওনার ওয়াইফ ফোন করছে, আমি শুনতে পাচ্ছি যে এখানে তো সিঁড়ি দিয়ে উঠতে হয়। আমি ওনাকে আশ্বস্ত করতে চাই, সিঁড়ি দিয়ে ওঠানামা তো করছে, দৌড়াদৌড়ি করে ওঠানামা করে মেডিসিন পাই। আর হলোই বা আমার নিজের 4 বার মাথা দেখেছে, তাতে আমার মাথার শক্তি কমে নাই। বাস্তবতা হচ্ছে এই মানে অনেক কিছুকে নিয়ে আমাদের বাস্তবতা শিখতে হবে। তবে আমি সবটা পরিকল্প করে গেলে তো কাজে লাগবে হবে না। একটু বলা হয়েছে এস্থেটিক্স এর কথা। এস্থেটিক্স এর গুরু হচ্ছে এরিস্টটল। এরিস্টটল পোয়েটিক্স এর মধ্যে এই কথাগুলো এনেছেন। তিনি যখন আর্টের কথা বলেন তখন সেখানে গুরুত্ব দিচ্ছেন হচ্ছে যে সিমেট্রির উপর গুরুত্ব দিচ্ছেন, প্রপোর্শনের গুরুত্ব দিচ্ছেন, অর্ডার, কোন অর্ডারে যাবে জিনিসটা কি, অর্ডারটা কি, সিমেট্রিটা থাকতে হবে এবং প্রপোর্শনটা থাকতে হবে। আর ডেফিনিটনেস, এটা সুনির্দিষ্টতা, ডেফিনিটনেস। ফলে যে কোনো আর্টিস্টের একটা এটা বিকাশও বলেছিলেন সর্ট অফ অ্যাফ্রন্টারি, মানে একটু অ্যাফ্রন্টারি হচ্ছে এক ধরনের নির্লজ্জ মানে জেদ আর কি। অর্থাৎ আত্মবিশ্বাসটা আমার একটা পর্যায়ে থাকতে হবে যে আমি, কারণ যে কোনো শিল্প এটা একটা প্রকাশ। ফলে আমি যে নিজেকে অন্যের সামনে প্রকাশ করছি, আমি যে বলছি এটাই শিল্প, এটাই সৃষ্টি, এই প্রকাশটার মধ্যে এক ধরনের অহংকার আছে। আমরা তো বিভিন্ন হতে চাই, কিন্তু শিল্পী আসলে একটা অহংকার নিয়ে চলে। তার একটা অহংকারের জায়গা আছে যে এটা আমি এটা অনেক ভাবনা চিন্তা করেছি, অনেক কিছু মিলিয়ে আমি এটা সৃষ্টি করেছি। এটা সৃষ্টি, এই সৃষ্টির মহিমা এটা তো আমি স্বীকার করি। ফলে এটা একটা ট্রিভিয়াল থিং নয়, একটা তুচ্ছ জিনিস নয়। It is something extraordinary. It is not ordinary. Something extraordinary. এই যে কথাটা আমি দাবি করছি, এই দাবির মধ্যে একটা নির্লজ্জ অহংকার আছে, এটা বিকাশ করছে। তো বেশি লাজুক মানুষ শিল্পী হতে পারবে না। তোমার বিনয় থাকবে, লজ্জা পোষণ সবই থাকবে, কিন্তু ভিতরে আসলে আমি বিদ্রোহী। ভিতরে আমি আসলে আমার যে অহং, আমার যে স্রষ্টার রূপ, সেটার উপর আস্থা রাখি। যদি আস্থা না থাকে তাহলে আমি একটু টলমল করবো। একজন একটা বললো, আমি ঠিক মানে ব্যালেন্স মানে আমাকে এটা যা কিছু করি সেটা আমাকে ডিফেন্ড করতে পারতে হবে। একই কথা নন্দলাল বসু বলেছেন যে সুষমা, শিল্পের একটা সুষমা থাকতে। রবীন্দ্রনাথ বলছেন যে ইনকমপ্লিটনেস দিয়ে শিল্প হবে না, শিল্পের মধ্যে একটা কমপ্লিটনেস থাকতে হবে। এটা যখনই এটা একটা পূর্ণতা পাবে, একটা যে কোনো কিছু একটা এটা বেশি হয়। ধরো আমি তো আর্ট কলেজে টিচিং করছি, যদি ছাত্রদেরকে বলি যাচ্ছে যাও তুমি একটা স্কেচ করে নিয়ে আসো, প্রথম যখন আসে তখন দেখা যায় যে ঘুরে এসে বলে আমি কোনো সাবজেক্ট পেলাম, সাবজেক্ট পাওয়াটা ওর জন্য দুরূহ। কারণ পুরো পৃথিবীটা খোলা, তোমাকে সাবজেক্ট করতে হবে, সেখান থেকে আবার কাটতে হবে, এডিট করে তুমি একটা জায়গাকে বললে যে এইটুকু নিয়ে আমি একটা ছবি তুলতে পারি, মিনিং। তখন আমি তাকে নিয়ে হয়তো একটু বেরোলাম, বলে দেখো এই গাছটা
এই গাছে কেমন কামিনী গাছটাকেও বেঁকে এমন করে এসছে। এই যে বেঁকে উঠেছে, এটা কিন্তু তেমন একটা কাতরতা আছে, নর্মাল গাছের মতো না। একটা মা মা ভাব রয়েছে, তেমন একটা বাঙালি মায়ের মতো। অর্থাৎ জিনিসের ভিতরের জিনিসটা দেখতে শেখা। তো এটা যদি আমি কবিতা থেকে একটা দৃষ্টান্ত দিই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। জীবনানন্দের কবিতায় আছে যে মায়ের আবেগে তরুণ হয়েছে ঝাউবন। তোমরা ঝাউবন দেখেছ, কক্সবাজারে দেখা যায়। তো সূর্য যখন ডুবছে তখন একটা ঘনিয়ে এসছে সন্ধ্যা। সেই সন্ধ্যায় ঝাউ গাছগুলো দাঁড়িয়ে আছে এবং তখন তাদের মনে হচ্ছে যে মায়ের আবেগে তরুণ হয়েছে ঝাউবন। কথাটা স্ট্রেট আর বলা হলো না যে ঝাউবন আছে এখানে একটা, ওখানে সূর্যাস্ত যাচ্ছে, একটু ধরে একটা লাল রং হয়েছে, এরকম করে যদি বলা হতো তার এটা শিল্প হতো না, সেটা কবিতা হতো না। আর তোমাদের এটা দৃষ্টান্ত দেয়, এটা বই আছে সেখান থেকে। আসলে যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি তো এসেছি ঢাকা থেকে, একেবারে তারপরে আমার আমি কিছুই দিতে আসতে পারিনি। ধরো একটা এই লোক আমাদের ভাবটা পেয়েছে না, কিন্তু কবিতা লেখার ইচ্ছা আগে না, এরকম আগে। তো সে লিখছে, সে বালক মাঠে গিয়ে দেখে এসো তুমি, অত কষ্টে চাষা লোক চষিতেছে ভূমি, পরিপাটি করে মাটি হবে সাবধান। সরি, রসবন্ধ হয়ে গেল। এইটা কেবল তোমাদের দেখতে পাবো না, বয়সের সমস্যা। পরিপাটি করে মাটি হয়ে সাবধান, তবে তাই শস্য হয় ছোলা মুখ ধান। এটার মধ্যে তো এটা কবিতা কর্মে লেখা, পয়ার সঙ্গে লেখা কবিতা, কিন্তু এটাকে আমরা শিল্পোত্তীর্ণ কবিতা বলবো? আমরা একটা রবীন্দ্রনাথের কবিতা থেকে এইরকমই মাঠের বর্ণনা শুনি। শরতের শস্য ক্ষেত্র নত শস্য ভারে রৌদ্র বহাইছে, তরু শ্রেণী উদাসীন রাজপথ পাশে, চেয়ে আছে সারাদিন আপন ছায়ার পানে। এবার কবিতা হল, এই বলছে শরতের শস্য ক্ষেত্র নত শস্য ভারে রৌদ্র পোহাইছে। জানো বলে কি হচ্ছে? রোদ পোহাচ্ছে। এই যে কথাটা বলা হলো, এটা হচ্ছে ভাবনিক কথা। এখন বর্ণনা থেকে আমরা বলতে পারি না, বর্ণনা তো হচ্ছে একটা ধানকে, পাকা ধান, তার উপর রোদ পড়েছে, এটা হচ্ছে সত্য তথ্য। এখন সেটা কবিতা হয়ে গেল, শিল্প হয়ে গেল কিভাবে? শরতের শস্য ক্ষেত্র নত শস্য ভারে রৌদ্র পোহাইছে। আর তরু শ্রেণী কেমন? তরু শ্রেণী উদাসীন রাজপথ পাশে। রাজগুরু কেমন উদাসীন? এই যে একটা তাকে বিশেষণ দেওয়া হলো, তাতে করে সে হঠাৎ সাধারণ একটা গাছ থেকে তার মধ্যে একটা প্রাণ প্রতিষ্ঠা হলো, প্রাণ দেওয়া হলো তাকে। চেয়ে আছে সারাদিন আপন ছায়ার পানে। ওরা কোনো কাজ নাই, উনি যে ছায়ার দিকে তাকিয়েছে। তো কিভাবে একটা সাধারণ দৃশ্য, একটা হচ্ছে বর্ণনা হয়ে গেল, তথ্যটা তোমাকে দিল, আর একটা হচ্ছে একটা শিল্প হয়ে গেল। এরকম গানে আরো দেখবে যে এক জায়গায় বলছেন যে কালো মেঘের প্রকৃতি, সাধারণ গান তুমি দেখবে যে আজ যে ধানের ক্ষেত্রে রৌদ্র চালু কচুরি খেলা, কচুরি খেলা, সেখানে পরতে পরতে দেখবে যে ছবি বানাচ্ছেন, সেটাকে আর শুধু ধান ক্ষেতের মধ্যে সীমাবদ্ধ রাখছেন।
তো আর্টের একটা কাজ হচ্ছে, যে কোনো আর্টের কাজ হচ্ছে, আমার কতগুলো মেটেরিয়াল আছে, আমার একটা সেটাকে ফর্ম দেওয়ার একটা রীতি আছে। তো এখন যিনি লেখেন, কবিতা লেখেন, তিনি তো শব্দ দিয়েই খেলবেন। সেই শব্দটাকে এমন ভাবে সাজাচ্ছেন যাতে সেটা একটা বাড়তি ছবি দিচ্ছে বা বাড়তি কথা হচ্ছে আমার সঙ্গে, সেটা হচ্ছে শিল্প। এখন একজন আর্কিটেক্ট এই লোহা লক্কর, সিমেন্ট, ইট, বালি এগুলো তো তার উপকরণ, কিন্তু সেটা একটা ভিন্ন রূপ দেওয়ার একটা ব্যাপার ঘটে। এই যে সেটা হচ্ছে নির্মাণটা হচ্ছে এই আরেকটা স্টেজ, যেখান থেকে সেটা একটা অর্থপূর্ণ হয়ে উঠবে। এখন আর্কিটেকচারের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ আছে, অন্যগুলো হচ্ছে একটা পার্থক্য আছে। একটা ভাস্কর্য, এটার ওই অর্থে ফাংশনালিটি নাই। মানে এইটুকু হতে পারে যে এটা যদি আমরা ভাবি যে ইনডোর একটা স্কাল্পচার হবে, তাহলে একরকম ভাবা যাবে, আউটডোর স্কাল্পচার হলো একরকম ভাবা যেতে পারে। কিন্তু আর্কিটেক্টকে প্রথমে জিজ্ঞেস করতে হবে যে আপনার রিকোয়ারমেন্ট কি। আপনি যে একটা বাড়ির কথা আমার সঙ্গে আলোচনা করতে এসছেন, আপনার রিকোয়ারমেন্ট কি, তখন একটা একেবারে প্র্যাকটিক্যাল বিষয়ে কথাবার্তা হয়। একেবারে প্র্যাকটিক্যাল বিষয়ে কথাবার্তা হয় যে বেডরুম লাগবে, এটা লাগবে, এখন তাই এই লিমিটেশনটা এসে গেল আমার মধ্যে, একটা মানে বাধ্যতা এসে গেল যে ফাংশনাল দিকটা হচ্ছে একেবারে খাপে খাপে এগুলো আমাকে দিতে হবে। তার ভিতর থেকে এই যে মানে এস্থেটিক্যাল বিউটিটা বার করে আনা বা এস্থেটিক একটা ভাব তৈরি করতে পারা, এটা খুব বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। তো অনেক জায়গায় যেমন এই যে বাবা করেছেন সমুদ্রের পাড়ে হোটেল, যাতে ঢেউগুলো তলায় চলে আসতে পারে। তো এটা মনে হচ্ছে যে সমুদ্রের উপর বসে আছে একটা, এই ফিলিংটা আনলো। এখন এটা হয়তো বাংলাদেশে তিনি ক্লায়েন্ট, আবার তিনি এই মর্যাদাটা বুঝবেন কিনা, এটা একটা বড় সংকট। মানে আমাদের একটা বড় সংকট হচ্ছে শিল্পের ক্ষেত্রে, যে আমরা হয়তো বড় বড় আর্টিস্ট পেয়েছি, জানুল আবেদিন পেয়েছি, কামরুল হাসান পেয়েছি, বা আমাদের মজারুল ইসলামের মতো আর্কিটেক্ট হচ্ছে, পরবর্তীকালে শামসুল মতো আর্কিটেক্ট এসছেন, কিন্তু আমাদের মানে আমাদের গানের শিল্পী আছে, কিন্তু গানের কনসেপ্ট তৈরি হচ্ছে না, আমাদের কাব্যের বাসক তৈরি হচ্ছে না। এই জায়গায় আমাদের তরুণতা ভীষণ মারাত্মক পর্যায়ে। এটার জন্য দায়ী করতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে। আমাদের শিক্ষা ইজ টোটালি ডিটাচ ফ্রম আর্ট এন্ড কালচার। এখন আর্ট এন্ড কালচারের প্রয়োজন নেই, আর মানুষ তো অপ্রয়োজনীয় কাজ করে না সাধারণত। মানে একটা বাচ্চা যদি বুঝতে না পারে যে তার জীবনের সুরের কি গুরুত্ব, তার জীবনের রঙের কি গুরুত্ব, এবং এইভাবে তার জীবনে যেমন আসলে অঙ্ক পরে তার একটা সিলেবাস আছে বলে, কিন্তু অঙ্কটা জীবনে কোথায় রোল প্লে করছে সেটা সে জানে না। এমনি তাকে যদি বলে যাচ্ছে বড় করে কি রুমটা কত বাই কত, সে একটা ওয়াইল্ড ফিগার মতো বলবে, তাদের কোনো ধারণাই নেই। এবার যদি বলে যাচ্ছে একটা 20 বাই 30 কাগজ পেতে যাবে 30, তাহলে কত হবে? আমি দেখেছি যে বেশিরভাগ বাচ্চা দুই দিক থেকে ভাব করে অথবা মনফোর্ট করে ফেলে। তো যেহেতু প্র্যাকটিক্যালি তাকে তো করতে দেওয়া হচ্ছে না, তো এখন এটা হয়েছে, ধরো এখন আমাদের সিঙ্গারার একটা ক্ষুধা হয়েছে, আমাদের বাচ্চাদের জিজ্ঞেস করলে বলবে চিংড়ি খাবো, আইসক্রিম খাবো, মুখ খাবো, তমুক খাবো, কিন্তু ওই যে গোয়িং এর স্টেজে যেহেতু তাকে রঙের সঙ্গে পরিচয় করানো হয় নাই, তার রঙের কথা নাই। এখন মানুষ তার যে পঞ্চ ইন্দ্রিয়,
আর ভিতর দিয়ে যতটা সে রিসিভ করে তাতে 70% কল হচ্ছে ভিশন দিয়ে, চোখ দিয়ে। আমাদের তো চোখটা তৈরি পায়নি, চোখ তো দেখতে জানে না, আমাদের চোখ তো দেখতে শেখেনি। একটা তো বড় সংকট হচ্ছে মেয়েদের সঙ্গে আই কন্ট্যাক্ট করতে শেখে নাই। এতে সবসময় খুব বাজে ভাবে বাজে দৃষ্টি হয় না, মেয়েদের দিকে তাকানোটাই এত খারাপ, এরকম জাতি তো আমি দেখি নাই। সেটা ছাড়া তুমি যে ধরো আমরা যখন আমাদের স্কুলে বলি কত রকম পাতা তুমি আনতে পারো, তাহলে তা দেখতে পারবে যে মানে একটা এক এক গাছে পাতার আকৃতিতে পার্থক্য, তার শিরার মধ্যে পার্থক্য, তার রঙে পার্থক্য, তার ধরতে পার্থক্য, এই সমস্ত জিনিসগুলো তার চোখে কখনো দেখিয়ে দেয়নি। ফলে যদি আমরা বলি যে আচ্ছা প্রকৃতি কিরকম, আকাশ কিরকম, নেই, বাড়িঘর কিরকম একটা বলবে, এটা কারণ হচ্ছে সে কখনো এটা অবজার্ভ করে নাই, পর্যবেক্ষণ করে নাই। যে গ্রিন, বুঝলাম গ্রিন, কত রকমের গ্রিন, তুমি কিরকম গ্রিন দেখছো, বর্ষাকালে কেমন দেখতে পাও, বর্ষাকালে আকাশ কেমন দেখতে হয়, শরৎকালে কেমন দেখতে হয়, রোদের রং পাল্টে যায়, এগুলো তোমরা দেখবে না। তো মানে এই যে দেখার ব্যাপারটা, এটা খুব উপেক্ষিত আমাদের সমাজে। আমাদের সমাজে এটা আমরা বলি যে কোনো ঋতু ঋতু বোঝা যায় না, কিন্তু আমি খুব মার্ক করে দেখেছি যে আমাদের দেশে 6 ঋতু যদি আমরা এখনো খেয়াল করি, 6 ঋতু পার্থক্য টের পাওয়া যায়। তো এই যে আমাদের চোখে সবকিছু ব্লাড হয়ে যাচ্ছে, আর কি ঝাপসা, আসলে দেখতে পাই না। এমনকি অবনীন্দ্রনাথ ঠাকুর যখন বাগেশ্বরী বক্তৃতা মালা দিচ্ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, একটা বক্তৃতা ছিল আর্টের উপর, উনি দিয়েছেন, সাহিত্য দিয়েছেন, এরকম অনেকে দিয়েছেন। তো সেখানে উনি বললেন, আমি একদিন ওদেরকে জিজ্ঞেস করলাম ছাত্রদের যে আচ্ছা তোমরা তো প্রায় দিনই ওই গোলদিঘির পাড় দিয়ে হেঁটে আসো, গোলদিঘিটা আসলে কি গোল না চৌকা না কিরকম? একটা ছাত্র বুঝতে পারে না। এখন যদি আমরা বলি যে আচ্ছা এখানে একটা ফেন্সিং আছে বাইরে, দেখেছি আমি ফেন্সিংটা ডিজাইনটা কিরকম, তখন আমরা হাত আসলে দেখি না, আমাদের কতটা মুখস্থ হয়ে যায়। আচ্ছা হ্যাঁ, ও আদর, ও একটু দাঁড়িয়ে আছে, একটু চুল এবং এরকম আর কি। কিন্তু ঠিক যদি আঁকতে দিত, বাচ্চাটাকে যদি আঁকতে দিত, তাহলে সে তার চোখের পিছা, তার নাকের গঠন, তার কান, হ্যান ত্যান সবকিছু দেখতে পেত, এখন হয়তো কিছুই দেখে না। তো আমরা চোখ থাকতে অন্ধ, গান আছে না, চোখ থাকতে অন্ধ, আমরা চোখ থাকতে অন্ধ। তো এখানে মানে আর্কিটেকচারের কনসেপ্ট বোঝা, মূল্য দেওয়া, এরকম মানুষ খুব দুষ্করে। আমি বলবো যে এটা একটা এমন এক চ্যালেঞ্জিং পেশা তোমরা নিয়েছ যে মানে যে হয়তো বলছে যে হ্যাঁ ভালো হয়েছে, সেও না বুঝেই বলছে হয়তো, যদি কিছুটা না বলে তাকে তো নিয়ে আন্ডারমাইন করবে, তো সেজন্য সেটা বলে ভালো হয়েছে, ভালো। এইরকমটাই চলছে আমাদের সমাজে, কে বোঝে কে বোঝে না, কিছু বোঝা যাচ্ছে না। খুব ফাঁকি দেওয়ার সমাজ। তো যে রাজনীতি করছে সে রাজনীতি কিছু বলবে বলে তো মনে হচ্ছে না। মানে দেশটার যা দরকার ফান্ডামেন্টালি, একদম আমি শুধু একটা কথা বলি, এই যে বাংলাদেশ সবাই রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত, রাষ্ট্র বন্দোবস্ত হ্যান ত্যান বলছে না, আচ্ছা মূলত সংকটটা কাছে তো করবে মানুষটা তো থাকে সমাজে।
তুমি সমাজ সংস্কার ছাড়া রাষ্ট্র সংস্কার করে কি করবে? তোমরা একটা পলিটিক্যাল পার্টির ইনার ডেমোক্রেসি আছে, অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা আছে। তুমি ধরো ওই যে নিউ ইয়র্কে মামদানি মেয়র হবে, হবে কি হবে না পরের কথা, কিন্তু কবে থেকে তার প্রাইমারি হচ্ছে, তার ক্যান্ডিডেসিটা সামনে আসছে, সেটা কতদিন ধরে চলছে প্রক্রিয়া। এটা তো একটা ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট লাগবে। এবং প্রত্যেক বাড়িতে ধরো একজন করে ডিক্টেটর বসা আছে, প্রত্যেক অফিসে একজন করে এখন আছে, প্রত্যেক সংগঠনে একজন করে এখন আছে, তার কথাতে চলবে। এই হচ্ছে সমাজ কাঠামো। তো সেখানে আমি রাস্তা মেরামত করে একেবারে গণতন্ত্রের স্বর্গ বানালাম, এই লোকগুলো গিয়ে সব চেঞ্জ করবে। মানে সবার তো চেষ্টা থাকে প্রধান যিনি আছেন তার মন জুগিয়ে চলতে। এখন ধরো বিএনপির সবচেয়ে সিনিয়র লোক বলবে যে আমাদের নেতা ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান এই কথা বলেছেন, এইটার উপর কথা বলে তার কোন সুযোগ আছে, কোন পদ্ধতি আছে? যেহেতু পরিবারে নেই, বাড়িতে নেই, আমি তো কোথাও শিখি নাই। আমার স্কুল থেকে প্রথম যখন খাস করে স্কুলে গেছে প্রথম দিকে, তো একটা মেয়ে ওর ক্লাস টিচারকে বললো, আপা আপনার শাড়ি কাছে খুব সুন্দর, আপনার খুব সুন্দর লাগছে। স্যার বললো এটা বেয়াদব মেয়ে, এখন তুমি কি করবে? তো মানে এই যে অ্যাপ্রিসিয়েশনটাও নিতে পারছে না এই সোসাইটি, কারণ এখানে আবার বড় ছোট একটা ইয়ে বানিয়ে রেখেছি আমরা। তো আমার কাছে মানে আমি বসে বসে ভাবি আর কি, করার কিছু নাই, এই দেশটা এরকমই চলছে, সমাজ বাদ দিয়ে সবাই মিলে রাষ্ট্র বানানো করছে, আর সমাজটা মধ্যযুগে পড়ে আছে এই মানে এক ধরনের এটা যান্ত্রিকরণ দেশে, এক ধরনের এটা মানে খুব কষ্টটা প্রসরণ করেছে আর কি। মানে আমরা যে সমাজ দেখে এসছি 60-তে, তো এখন তার থেকে একদম ডিফারেন্ট, একদম ডিফারেন্ট। মানে এগুলো ভাবাই যাবে না। আমরা যখন প্রথম কলেজে গেছি, চট্টগ্রাম কলেজে, তো যারা আমাদের সিনিয়র অধিকাংশ টপকার স্টাইল ছিল, অধিকাংশ হচ্ছে স্লিভলেস ব্লাউজ পরা, এবং কোন রকম কোন দুর্ঘটনা ঘটতে আমরা দেখি না। আমরা একসঙ্গে নাটক করেছি, একসঙ্গে পিকনিক করেছি, একসঙ্গে ছাত্র রাজনীতি করেছি, মিছিল করেছি, সব। তো এখন তোমরা যদি ধরো বেঙ্গলোকে লেখা পড়ো, এখন যদি তোমরা এই মানে কাজী আব্দুল লেখাপড়া, আমার বাবার লেখা বলতো লেখাপড়া, তাহলে ভাববে যে এটা এগুলো লিখে করে এইসব কথা বলা যায় না, অনেক কথা বলা যায় না। তো সমাজটা পিছাতে পিছাতে মানে এক ধরনের একটা চিটিয়ে গেছে, থেমে আছে সমাজটা। সেখানে আমরা গাড়ি চালিয়ে দিচ্ছি একটা জোরে, ভাবছি যে আমরা খুব এগিয়ে যাচ্ছি, না, এটা সহজে এগোবে না, এটা আবার স্কোয়ার ওয়ানে ফিরবে। আমাকে যেতেই হবে শিক্ষা দিয়ে, শিশুর শিক্ষা দিয়ে। শিশুকে যদি আমি চিন্তা করতে না শেখাই, এই আমরা যে কাজটা করার চেষ্টা করেছিলাম যে গত শিক্ষা, একটা জিনিসই আওয়ামী লীগের আমাদের ভালো করার চেষ্টা করেছিল, এটা যে শিক্ষা পরিবর্তনটা। আমি নিজে তো 50 বছর ধরে শিক্ষা নিয়ে কাজ করছি এবং এটাতেও যুক্ত হয়েছিলাম। তো এটা ছিল স্টুডেন্ট সেন্ট্রিক এডুকেশন, নট টিচার সেন্ট্রিক। টিচার এখানে হচ্ছে ফ্যাসিলিটেটর, স্টুডেন্টকে ক্লাসকে স্টার্ট করবে তার চিন্তা দিয়ে। এটা আসলে এখানে আওয়ামী লীগের কোন কৃতিত্ব নেই, এটা হচ্ছে আমেরিকান এডুকেশনিস্টের থিওরি আর কি। এটাকে বলে ওরা এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং। আর প্রথম শুরুটা করতে হয় বাচ্চার অভিজ্ঞতার ভিতরে যা আছে। তাহলে আমরা যদি ধরি যে পরিবর্তন এটা একটা
স্বাভাবিক অনুষঙ্গ জীবনে, তাহলে তারা জীবনে তারা দেখেছে কিনা তারাই আলোচনা করে। তারা বার করলো যে হ্যাঁ, একজন বললো যে আমাদের গ্রামে একটা কারখানা হয়েছে, বিস্কুটের কারখানা। সেটা করতে গিয়ে কি হলো, ধান ক্ষেত তুলে ফেললো, রাস্তা হয়েছে নতুন, আলবাগ হয়েছে। আস্তে আস্তে সবাই শেয়ার করতে থাকে। তখন তারা এবার আমরা একটু ধরিয়ে দিই, টিচাররা ধরিয়ে দেবে যে তোমরা তাহলে তোমাকে নানা দাদাদের কাছে জিজ্ঞেস করো, একটা ইন্টারভিউ নাও যে তারা ছোটবেলায় সকালবেলা কি খেতেন। তখন তারা নিল যে কেউ মুড়ি দিয়ে খেত, কেউ আমের সিজনে আম, বড়া, বা এই কাঁঠাল ইত্যাদি খেত, নানা পিঠা খেত ইত্যাদি। যেগুলো এখন নাই। এই যে ওভার দ্য ইয়ার্স পরিবর্তন হয়, এটা তার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার ভিতর দিয়ে আসছে, এবং সেটা সবটা সে নিজে তৈরি করছে। তো এইভাবে আমরা চেষ্টা করেছিলাম, যাই হোক সেখান থেকে তো আবার চলে গেল। এখন আবার মুখস্থবিদ্যা যেটা একটা বিপদ, সেটা হচ্ছে যে ওই যে বলছিলাম, মানুষ তার প্রয়োজনের বাইরে কাজ আসলে করতে চায় না, অপ্রয়োজনীয় কাজ করবে। তো এখন তাকে তো খুব বাঘা যারা টিউটর, তারা প্রশ্ন দিয়ে দেয় এইবারের জন্য এই প্রশ্নটা পড়ে। ধরো অষ্টম শ্রেণীতে আকবর পাঠ্য আছে, তাহলে এবার বাঘা টিচার বলবে যে আকবরের তো 3টা কোয়েশ্চেন না, আকবরের রাজ্য বিস্তার, আকবরের রাজস্ব ব্যবস্থা এবং দিনী দায়। তো উনি টিচার বললেন যে না, গতবার থেকে চলে আসছে, এইবার রাজস্ব ব্যবস্থাটা ইম্পর্টেন্ট, তুই ঠিক করবি। তখন কি হলো, তখন সে শুধু রাজস্ব ব্যবস্থাটা শিখলো। এইটা শিখলে সে তো বলতে পারবে না যে ওয়াই আকবর ইজ কল্ড দ্য গ্রেট মুঘল। গ্রেট কেন, এটা ইন কম্পারিজন বলতে হবে, তুলনা করতে হবে, আরো অন্যদের সাথে তুলনা করতে হবে, সেটা তো হয়নি। ফলে এই শিক্ষাটা তার মনে থাকে না, কারণ এটা তো কালটিভেট হয়, এটা থেকে আর কিছু তার চিন্তা জার্মিনেটেড হয় না। চিন্তা তৈরি করতে হলে এটা কালটিভেশন লাগে। তোমরা যখন ধরো একটা আর্কিটেকচারাল ডিজাইন করবে, এটা কিন্তু ব্রেন স্টর্মিং করতে হবে। আমাকে এই কতগুলো রিকোয়ারমেন্টস দিয়েছে, জায়গার মাপে এটার মধ্যে আমাকে তো এইটা একটা করতে হবে, ব্রেন স্টর্মিং করতে হবে, আমাকে বের করতে হবে, আমাকেই চিন্তা করতে হবে। ফলে আমরা দেখি যে এই যে একটা মুখস্থ বিদ্যার শিক্ষা দিয়ে যায়, এটা খণ্ডিত, এবং খণ্ডিত বিদ্যার এখন কাজে আসে না, এবং এখন দেখবে যে মেমোরিতে থাকছে না, কারণ লার্নিং ইজ কিউমুলেটিভ। একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে আমি এটাকে পুঞ্জীভূত হয়ে জমা হতে পারবো, সেটা হচ্ছে না। ফলে এইটা কোনো কাজে আসছে না। তো যাই হোক, আমি একটু এলোমেলো কথা বলছি, ভালো লাগছে না মন্দ লাগছে বুঝতে পারছি না কি। বিউটি সম্পর্কে রবীন্দ্রনাথ বলছিলেন যে ওই যে ইংরেজ রোমান্টিক কবি কিটসের যে কথাটা আছে, উনি একটা গ্রিসিয়ান আর্ম, অর্থাৎ গ্রিসে, প্রাচীন গ্রিসের তৈরি একটা আর্ম হচ্ছে যেখানে ভস্য থাকে, ছাই থাকে, ছাই জানি, সেটাতে একটা ছবি ছিল। এই ছবিটা একটা ওদের যে ইয়ে ছিল, সেখানে স্যাক্রিফাইস করার জন্য একটা বাছুর নিয়ে যাচ্ছে, এটা একটা ছবি। তো সেখানে উনি বলছেন যে ট্রুথ ইজ বিউটি, বিউটি ট্রুথ, দ্যাট ইজ অল ইউ নো এন্ড অল ইউ নিড টু নো। অর্থাৎ সত্যই হচ্ছে সুন্দর, সুন্দর হচ্ছে সত্য, এবং এটাই তোমার জানার বিষয়, এর চেয়ে বেশি আর কিছু জানার প্রয়োজন পড়ে না। এক কথা হচ্ছে যে সত্য, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। কারণ নর্মালি আমরা মানে বিউটি বললে সুন্দর বুঝি, সত্য বুঝি। অর্থাৎ যেটা খুব সাজানো গুছানো সুন্দর, সেটা আর্ট হওয়ার কথা ছিল, কিন্তু সেটাই কি হচ্ছে?
যদি তাই হতো তাহলে তো জয়নুরের দুর্ভিক্ষের ছবিকে কি আমরা বলতে পারতাম যে আর্ট, কথা বলতে পারতাম না। সেখানে কুকুরের সঙ্গে মানুষের টানাটানি হচ্ছে, ডাস্টবিন, ডেড বডি পড়ে আছে, তার উপর কাক ইত্যাদি। এটা একটা খুশির দৃশ্য, কিন্তু এটা এক তো হচ্ছে ওনার বলিষ্ঠ টান, আর মানে তার টেকনিক্যালিটিস, সব আর্টের কিন্তু একটা আছে টেকনিক্যাল দিক, তার দক্ষতার দিক, স্কিল, একটা হচ্ছে আর্টিস্টিক স্কিল, সেটা একটা, আর হচ্ছে এটা যে মিনিংটা, ভাবটা তৈরি করেছে, সেই ভাবটা আমাদেরকে অনেক ভাবায়, একটা ফিলিংস দেয়, এই ফিলিংসটা দিতে হবে। আমার মনের মধ্যে একটা ফিলিংস দেয় আমাকে, একটা মানে এরা বলছেন যে এলিভেট করে, এরিস্টটল বলছেন যে এলিভেট করে। যদি আমাকে এলিভেশনটা না দেয় তাহলে এটাকে আর্ট হলো না, কিছু আমি আর্ট হলো না। তো ফলে এটা ট্রু এসেন্সে, যেটা একটা ট্রু ফিলিং আমাকে পৌঁছে দেয়, এবং একটা সেই ফিলিংটা খুব মানে স্বাভাবিক, মানডেইন না, তুচ্ছ দিনানুদৈনিক দিন যাপনের গ্লানির অনুভূতি না, সেটা একটা চিরকালীন অনুভূতি, দুর্দান্ত হচ্ছে নিত্যকালীন অনুভূতি। এই যে মানে একটা হচ্ছে ধরো তুমি আমার বন্ধু, এটা আমাদের বন্ধুত্ব আছে, আমরা বন্ধুত্ব করছি ইত্যাদি ইত্যাদি, কিন্তু আরেকটা হচ্ছে বন্ধুটা কনসেপ্ট, বন্ধু একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা কিন্তু স্থায়ী, এই কনসেপ্টটা বহু রকম ইলাস্ট্রেশন হতে পারে। আমরা সাহিত্যে হয়তো বন্ধু, চিরকালীন বন্ধুর জন্য বন্ধুর প্রাণ ত্যাগ আছে না, মানুষ এইখানে বন্ধুত্বটা একটা মহত্ব নিয়ে প্রকাশিত হচ্ছে, তখন সেখানে একটা সাহিত্যের বীজ বপন হয়। তো এই এরকম যে চিরকালীনতা পেতে হবে তাকে, সেটা একটা মানে সমকালীন জিনিস, সবার তার সমকালীন কিছু বৈশিষ্ট্য নিয়ে থাকবে। যেমন তোমরা যদি এখনকার পেন্টিং হয়তো জুলাই অভ্যুত্থান আসবে, নানা রকম রক্তাক্ত ব্যাপার স্যাপার আসবে, কিন্তু সেটা এই জুলাই অভ্যুত্থানের মধ্যেই শেষ হয়ে যাবে যদি না সেই মেসেজটা একটা স্থায়ী কোনো বড় মেসেজ দিতে পারে, যে একটা বিদ্রোহ, একটা বিপ্লব, কনসেপচুয়ালি ঘটনা, নট অন ফ্যাক্ট অনলি। ফ্যাক্টটা তো হচ্ছে আমার, ফ্যাক্ট হচ্ছে আমার ভিত্তি, এই ভিত্তিটার উপর দাঁড়িয়ে আমি একটা কনসেপ্ট দিচ্ছি, বন্ধুত্বের কনসেপ্ট দিচ্ছি বা বিদ্রোহের কনসেপ্ট দিচ্ছি, সেইখানে গিয়ে আমি এখন তোমরা হয়তো নানা রকম আর্টের কথা শুনতে চেয়েছিলে। প্রত্যেকটা আর্টের এই যে বলছিলাম যে তার একটা টেকনিক্যালিটিস আছে, স্কিলের দিক আছে, এবং তার একটা ল্যাঙ্গুয়েজ আছে। এই গান হচ্ছে সারে গামা পাগানিসা, এই 7 স্বরের উপর আছে। এখন এইটার একটা মানে ডিজাইন তৈরি হয়, যে ডিজাইনে যদি সারে গামার পা গানিসা এইভাবে না হয়ে আরেকভাবে হয়, তাহলে এটার ফিলিংসটা আরেক রকম হচ্ছে, তীব্রতা পাচ্ছে, কোথাও হয়তো একটা কোমলতা আসছে, কোথাও হয়তো একটা বেদনা আসছে, কোথাও ক্রোধের ভাব আসছে ইত্যাদি। এটা এই যে অ্যারেঞ্জমেন্টটা, তো এইটাও কিন্তু একটা আর্কিটেকটনিক দিক, এই যে স্বরগুলোকে যে অ্যারেঞ্জ করছে, এই অ্যারেঞ্জমেন্টটার একটা আর্কিটেকটনিক ভ্যালু আছে বা রূপ আছে, এবং সেজন্যই এই মানে আর্কিটেকচারকে একটা সাইলেন্ট মিউজিক বলা হয়, যে এইখানে যেরকম ছন্দ, লয়, তান, এটা কিন্তু ফুটে ওঠে যদি একটা কাজের মধ্যে আমি সেই রকম
মাথাটা খাটাতে পারি, আমার ক্রিয়েটিভিটি দিতে পারি, তাহলে সেটার ভিতর থেকে একটা মিউজিকে যে ধরনের আমি একটা রেশ রেখে যাওয়ার, সুরে রেশ রেখে যাওয়ার একটা অসীমতার বোধ পাই, একটা আর্কিটেকচার সেই জিনিসটাই দিতে পারবে। এটা আর্ট সেটাই দেয় যে এটা শেষ হয় না, এটার মধ্যে একটা অসীমতার ব্যাপার আছে। সো এই এরকম প্রত্যেকটা যদি আমি দেখি, ডান্সের কথা দেখি, ডান্সের নিজস্ব কতগুলো ফর্ম আছে, তার মুদ্রা আছে, তার ভঙ্গি আছে, তার মানে পোস্টার আছে, এইগুলো মিলিয়ে সে কিন্তু দিচ্ছে যেটা, সেটা আসলে একটা রস তৈরি করছে। তো ফাইনালি গিয়ে এটা হচ্ছে যে আমরা এইটার মধ্য থেকে রস পাচ্ছি কিনা। একটা গান শুনে আমি তার ভিতর থেকে একটা রস পাচ্ছি কিনা, সেটা সেখানে আরো বেশি সার্থক হয়। কোনো কোনো গানে আমরা ধরো তার যে বাণী আছে সেটা আমি বুঝতে পারি, কথা আছে, সে কথাটা আমাকে অনেকখানি দিয়ে দেয়, কথার মধ্য থেকে আমি একটা ভাব পাই। কিন্তু কিছু গান আছে ধরো ক্লাসিক্যাল মিউজিক বা যন্ত্রসঙ্গীত, সেখানে বাণী নেই, কথা নাই, শুধুমাত্র এই স্বরটা আছে, স্বরটা আওয়াজটা স্বরে স্বরে যাচ্ছে, বিভিন্ন শব্দে স্পষ্ট করে যাচ্ছে। তো এই যে স্বরে স্বরে যাচ্ছে, এইটার ভিতর দিয়েই সে একটা আমাকে রসের ধারা দিয়ে যাচ্ছে। যদি ভালো শিল্পী হয়, যদি তুমি ভালো শিল্পীর গান শোনো, তোমার গানটা তৈরি হয়, তোমার অভ্যাস তৈরি হয়, এটা রস নিতে পারো, তাহলে তুমি দেখবে যে কত দরকার হচ্ছে না। তুমি এটা রশিদ খান শুনে দেখতে পারো, ফিয়াজ খান শুনে দেখতে পারো, বা খান সাহেব আব্দুল করিম খান শুনে দেখতে পারো, কিশোর ভাই কেটকার শুনে দেখতে পারো। তোমরা জানো তো এই যে মানুষ প্রথম একটা সঙ্গীত নিয়ে গেল মহাকাশে, সেটা এই কিশোর ভাই কেটকারের একটা বৈরবী নিয়ে গেছে কিন্তু পশ্চিমবঙ্গে। তো আমরা এই অঞ্চলের মানুষ হয়েও আমরা ধরো এটা রস নিতে পারছি না, এটা হবে। তো সেই জন্য আসলে খুব বেশি যে খাটতে হয় তাও না। এটা তো আমি একটু শুধু কথার কথা বলতে এসেছি, আর একটু আয়োজন লাগে যে এগুলো ইলাস্ট্রেট করা। আমি যে কথাটা বলছি, ধর একটা কবিতা দিয়ে বোঝালাম, এরকম অজস্র ইলাস্ট্রেশন দিতে হবে। তাহলে দৃষ্টান্ত গুলো দেখতে থাকলে তখন তুমি দেখবে যে হ্যাঁ, এটার মধ্যে আমি আস্তে আস্তে ঢুকতে পারছি। শেষ করে আমি না ভালো তো অন্যভাবে একটা অ্যাসথেটিক্সকে দেখাবে, এটা জানা, এটাও বেশ আর্টের দিক থেকে শুনি সব কিছু। হ্যাঁ, একটু ভাবে জিনিস শোনা, একটু বাইরে ব্যাপারটা হচ্ছে। আর এই যে সোসাইটি যে কথাটা বললেন, এটা আসলে আমরা ওইভাবে আসলে ভাবি না যে সোসাইটি থেকে যে আসলে এস্থেটিক্সটা আমি নিজের থেকে আসা কিছু না, এটা সোসাইটির সাথে মানে রিসিপ্রোকাল বিষয়। মানে একটা হচ্ছে কি, প্রত্যেকটা অঞ্চল তার নিজের যে আবহাওয়া, নিজের যে উপাদানগুলো আছে, এগুলো থেকেই সে তৈরি করে। যেমন ধরো আমাদের দেশটা হচ্ছে গরম, গরম ইউনিক, আবার ঘাম হয়। মানে আমাদের দেশ নিজের থেকে যে পোশাকটা দিয়েছে, সেই পোশাক তিনটা হচ্ছে লুঙ্গি, ধুতি এবং শাড়ি, যাতে এগুলো খোলামেলা হয় এবং এর ভিতর দিয়ে বাতাস খেলতে পারে। এখন আমরা যুগের পরিবর্তনের সাথে সাথে আমরা ঘর বাড়িতে থাকি, আমরা অন্যরকম ঘরে থাকি, সেজন্য আমাদের আসলে তো পশ্চিমারা এসে মানে ঔপনিবেশিক আমলে আমরা প্যান্ট শার্ট পরা শুরু করেছিল, ওদের দেখা দেখি সাহেব হওয়ার চেষ্টা করেছি আর কি। কিন্তু এটাই এরকম, যেমন আরব দেশে আবার ওদের যে লু হাওয়া হয়, তীব্র গরম,
ওদের সবটা ঢেকে রাখতে হয়। এখানে নারী পুরুষ বলে ভেদ নাই, সবারই হিসাব করতে হয় জব্বা জব্বা। তো ওটা আমি এটা নিচ্ছি, এটা কিন্তু আমার কিছু মনে করো না, আমার ওয়েদারের অনুকূল না, আমাদের ওয়েদার এটা পারমিট করে না। তো এই যে প্রত্যেকটা জিনিসই তার একটা আবহাওয়া গঠিত জায়গা এবং উপাদান, সেই উপাদান আমি পাই এখানে, সেটার ভিতর থেকে আমি এটা তৈরি করে নিই। এইভাবেই প্রত্যেকটা দেশ দেখবে যে তার উপর যে মেরুতে যারা থাকে এস্কিমোরা, তারা চামড়ার পোশাক পরে যাতে কোনো অবস্থাতেই ঠান্ডা থাকতে, এবং জিনিস তাকে ঢেকে রাখতে হয়। তারা প্রচুর চর্বি জাতীয় জিনিস খেতে হয় তাদের, এবং চর্বি দিয়ে মোমবাতিও জ্বালায়। তো এইটা তার আবহাওয়ার এক পাত্র করেছে সেরকম করতে। এবং ওই অঞ্চলে যে স্টিল টিল আছে দেখবে, সেগুলো সবটাই তো চর্বি তলা, মানে প্রধানত, কারণ ওটা তাকে প্রোটেকশনটা দিয়ে রাখে ঠান্ডার থেকে। তো আমরা আমাদের ঘর বাড়িগুলো কেমন ছিল, যারা দরিদ্র, তোমরা সবাই নিশ্চয় জসীমউদ্দিনের কবিতা বলেছ, আসমানিরে দেখতে যদি তোমরা সবাই যাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, সে বাড়িটা কি বেন্না পাতার ছানি, তো পাতার ছানি। তার কারণ হচ্ছে, এবং দেখবে যে আমাদের গ্রামের লোকে তখন গরিবদের খুব একটা আসবাবপত্র কিছু ছিল না। বন্যা হয় প্রতি বছর, ঘর বাড়ি ভেঙে যায়, চলে যায়, ভেসে যায়, নদী ভাঙন হয়, ভেসে যায়, বা এমনি ঘূর্ণিবার্তা বা কাল বৈশাখী গুলো হয়, ভেঙে যায়, তাতে তার লস হয় না। একটা বড় কাঠের বাড়ি ভেঙে ভেঙে পড়ে গেলে তার তো অনেক লস। এখন কিন্তু বেন্না পাতা আবার বানিয়ে ফেলতে পারে। ফলে এইটা যে অ্যাডাপ্টেবিলিটি, মানুষ যে টিকে থেকেছে, টিকে থাকার জন্য অনেক রকম অ্যাডাপ্টেবিলিটি করতে হয়েছে। সেই অ্যাডাপ্টেবিলিটির এটা আমি দৃষ্টান্ত দিয়ে থাকি যে সেই রকমই বানিয়েছে। এখন আমাদের হয়তো একটু সামর্থ্য বেড়েছে, বা আমরা নগরায়নের দিকে যাচ্ছি, সেটা সঠিক হচ্ছে কিনা আমি জানি না। ফলে গ্রামে গ্রামে এখন টিনের ঘর হচ্ছে, টিনের দেওয়া, টিনের ঘরের, এবং এগুলো খুব অস্বাস্থ্যকর। গরমকালে ভীষণ গরম, শীতকালে ভীষণ ঠান্ডা। আমাদের ছিল মাটির ঘর কিংবা বেড়ার ঘর, তো এগুলোর থেকে আমরা সরে আসলাম। সেটা হচ্ছে পরিবর্তন, এই যে যুগের সাথে পরিবর্তন হবে, মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন হবে, সেই পরিবর্তনকে আমরা গ্রহণ করি। এই জন্যই মানুষের জীবনে গ্রহণ বর্জন, সংস্কৃতিতে গ্রহণ বর্জন, এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি কিছু গ্রহণ করবো, কিছু বাদ দেবো। ভাষার ক্ষেত্রে তোমরা দেখো যে ক্যাম্পাসে কতগুলো শব্দ তৈরি হয়, তোমাদের আমলও নিশ্চয় হয়েছে। আমাদের সময় খ্যাত যেগুলো শুরু হয়েছিল, গ্রাম থেকে এসছে, খ্যাত বলছে, তারপর দেখলাম যে এখন ইরি বলছে, মানে আরো একটা যত র করা যায়, তো নিশ্চয়ই এরকম প্যারা দিচ্ছে, আমি বলে না কতগুলো, আমি অতটা ভালো বুঝবো না এটা। কিন্তু সর্বক্ষণ মানুষ চেষ্টা করছে কি, ধরো তার একটা ডিস্টিংক্ট মানে এই শব্দ বার করতে চায়, যেটা দিয়ে একেবারে লাক্সই ভাবে ওই কথাটাই বলতে পারবে। তো আমাদের সময় দেখেছে যে ওই সি কথা, ডি কথা এরকম ছিল, মানে মেয়েরা তো সি কথা বলতো, সবটা শব্দের আগে একটা সি 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 লাগিয়ে। এটা তোমরা দেখো নাই না, পেয়েছো না? এটা অনেকে পারে বলতে, যে প্রত্যেকটা শব্দের আগে স বলতে হবে আর কি, সি বলতে হবে, তো অন্যরা বুঝতে পারবে না। এরকম নানা রকম ভাবে মানুষ তার বিশেষত্ব তৈরি করে।
প্রতিটা জিনিসেই দেখো মানুষ তার একটা এস্থেটিক সেন্সকে কাজে লাগায়। এখন চুল কাটার সময় প্রত্যেকের একটা নিজস্ব নাপিত থাকে না ছেলেদের, মানে ও না হলে আমার হবে না, চুলি কাটবো। কিন্তু মানে আমি বয়স থেকে করা উচিত না, কিন্তু দোকানটাতে কি এখন মনে ভাবি ওই লোকটা আছে কিনা, না থাকলে এই বয়সে আবার আপত্তি করাটা মানায় না, কিন্তু মনে মনে একটু খারাপ লাগে। তো প্রতিটা ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রেও আসলে ভিতরে এরকম। আমাকে একবার ইম্পেরিয়াল হসপিটালে নিয়ে গেছিল, ওরা একটা চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটালের সঙ্গে চুক্তি করছিল যে 2 হসপিটাল মিলে ওরা ডাক্তার চালাবে। আপনারা তো চালান, চিন্তা করেছেন কিন্তু আপনারা জানেন না যে অন্তত আমি পুরুষ হিসেবে জানি 3টা বিষয়ে পুরুষরা নড়তে চায় না, মেয়েরাও 2টো বিষয় হবে। একটা হচ্ছে দর্জি। এখনকার দিনে দর্জি একটু চলে গেছে, মানে রেডিমেড প্যান্টকে খালি ফিটিং করতে হয়, কিন্তু আমাদের সময় এটা খুব বড় ব্যাপার ছিল। দর্জি একেবারে মানে একটাই হবে আর কি, নাপিত আর হচ্ছে ডাক্তার, যে মানে একটা ডাক্তারের প্রতি ফ্যাসিনেশন পায়। তো আমরা কথাটা এই জন্য বলেছিলাম যে আপনারা যে 6 মাস ভিত্তিক প্ল্যান করেছেন, এরকম আমি দেখেছি যে আমি একবার একদম ডাক্তার কাছে গেলাম, আমার করোনা হওয়ার পরে প্রেশারটা কিছুতেই নর্মাল হচ্ছিল, ফ্লাকচুয়েট করছিল, কোনো ওষুধেই কাজ করছিল না। তখন ওখানে একজন ইন্ডিয়ান ডাক্তার কাছে গেলাম, উনি ওষুধ দিলেন, কাজ করে নাই। আমি তাড়াতাড়ি পরে এসে দেখলাম উনি ছুটিতে চলে গেছেন। তা আমি বললাম কিছুই ওয়ার্ক, আমি তো ডাক্তারের সঙ্গে একটা পার্সোনাল র্যাপোর্ট তৈরি করতে হবে আমার, সে আমাকে বুঝবে, বড় মাত্র বুঝবে, এরকম না হলে হবে। তো প্রত্যেকটা কেস এরকম আর কি, মানে এখন একটা লোক যদি অনেক বাড়ি বানাতো, তোরা আমাদের আগে ভূমি মন্ত্রী 365 যায় না বিভাগে, তো তার নিশ্চয়ই এরকম একটা এই আর্কিটেক্ট থাকতো, তার তো ফ্যাসিনেশন হবে। আমার বাড়ি এই উপর ছাড়া আমি নির্ভর করতে পারি না। রান্নার ক্ষেত্রে যেমন আমরা ফ্যাসিনেশন থাকে, যে করে ভালো হয়, সব বিষয়ে মানুষের এরকম থাকে। এখন কেউ আসবে যে একটা ব্রেক থ্রু করবে, ব্রেক থ্রু করা এবং একটা নতুনত্ব নিয়ে আসা, দিস ইজ সামথিং মেজর ব্যাপার। তো আমি এই যে 2 কান এক ধরনের কাজ করেছেন, মানে একটা ম্যাসিভ জিনিসটা দাম করা যায়। এখন ফ্র্যাঙ্ক লয়েড রাইটের কাজের একটা বড় ব্যাপার হচ্ছে যে প্রকৃতিকে উনি একদম ভেতরে রাখছেন, প্রকৃতির মধ্যে দান করাচ্ছেন। এরকম জোফরে বাবাও একটা চলমান প্রকৃতিকে, প্রকৃতির যে একটা মুভমেন্ট আছে সেটা যেন ঠিক থাকে, এরকম একটা বিষয়টা চিন্তার মধ্যে থাকে। তো এগুলো ডিস্টিংক্টলি আবার তোমরা যারা স্টাডি করো নিশ্চয় তারা সেগুলো সলভ করতে থাকো। এইভাবে মানে ব্রেক থ্রু করা একটা খুব সহজ কাজ নয়, কিন্তু ধরো বাংলাদেশে অনেক কাল বশির সাহেবরা যে ম্যাচ বক্স টাইপ করে গেছেন, তো সেখান থেকে পরের জেনারেশন এসে বেরিয়ে আসলো ম্যাচ বক্স থেকে। এখন কথা ভাবা হচ্ছে, অনেকে ভাবছে যে প্রকৃতিকে কিভাবে অ্যাকোমোডেট করা যাবে। এইটা আমাদের জন্য একটা সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে এসছে আর্কিটেক্টের জন্য। যে একটা হলো প্রকৃতিকে আনা, আর একটা হচ্ছে যে মানুষকে ঘরের মধ্যে মুক্তির স্বাদ দেওয়া, এবং শুড বি এনিহাউ এটা শিশু ফ্রেন্ডলি হতে হবে। মানে বড় বড় দেওয়াল হলে শিশুর জন্য এটা একটা আবদ্ধতা তৈরি করে, কিভাবে মুক্তির স্বাদ আনা যায় এটা ভাবা দরকার। শিশু কিভাবে ঘরে থাকলেও আকাশকে পাবে, তার তো সেখানে ভাগ আছে,
আকাশে তার একটা অধিকার আছে, চাঁদে অধিকার আছে, নক্ষত্রে অধিকার আছে, সেগুলোকে আমি কিভাবে নিশ্চিত করবো সেগুলো সে পাবে? এরকম ভাবে ভাববার সময় এসেছে বলে আমি মনে করি। এবং ফাইনালি আমি বলবো যে বাণীটা এই কারণে ইম্পর্টেন্ট যে এটা আসলে not that important. This is important because it is not that important. এটাকে সেইভাবে আমি রাখতে পারি কিনা? হ্যাঁ, বাড়ি আছে আমার একটা, ঠিক আছে, কিন্তু আমি পৃথিবীতে থাকি, আমি এই মহাবিশ্বে থাকি। এই প্রাইডটা আমার না করে। সায়নবাদে যখন বাড়ি হলো তখন বাড়ির উদ্বোধন উপলক্ষে একটা ইয়ে করেছিল, অনুষ্ঠান করেছিল। তো আমি সেখানে আমার লেখাটার নাম হচ্ছে ভবন থেকে ভুবনে। ভবন তো একটা আবরণ, কিন্তু তুমি যে কাজ করছো সেটা তো ভুবনের কাজ, গানের কাজ করছো, গান তো জগতের কাজ। তুমি যদি ভবনে আটকে যাও তাহলে একটা লস। তো মানুষ যদি ভবনে আটকে যায় সেটা একটা লস। মানুষকে ভবনের ভিতরে রেখে মুক্তি দেওয়া, এটা হচ্ছে সায়েন্স। অসাধারণ উপস্থাপনা। আমরা আসলে আর্কিটেকচারের বাইরে থেকে একটা ভিন্ন আঙ্গিকে অ্যাস্থেটিক্স থেকে এটাকে একটু ফিল করার চেষ্টা করলাম। তাকে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন আইডির পক্ষ থেকে আমাদের ভারত কমিটির মেম্বার সেমিনার তৈরি সম্মাননা স্মারক একটা ক্রেস্ট আইডির পক্ষ থেকে। আর সবশেষে আমাদের আইডির কর্মকাণ্ডের কিছু ছোট নিদর্শন স্যারের জন্য। সবগুলা কম্পিটিশনে আর্টস কেন্দ্রীয় উদ্যোগ নিয়ে আছে, আসলে পছন্দ। ধন্যবাদ স্যার। আমরা সবাই একটা